দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় পিত্তথলির সমস্যা এবং এ নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সাথে আছেন সার্জারি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদ উজ্জামান। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নাম্বারে। তাছাড়া পিত্তথলির পাথর নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজেও আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ডাক্তার ফাহমিদ উজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো পিত্তথলির পাথর নিয়ে বা গল ব্লাডার স্টোন যেটাকে বলে থাকি। এটা নিয়ে নানান ধরনের কিন্তু ধারণা মানুষের মধ্যে আছে। তো একটু শুরু করতে চাই, আসলে পিত্তথলিটা কোথায় থাকে এটা একটু পরিষ্কার করে বলবেন, তারপর বলবেন আসলে পিত্তথলির পাথরটা কেন হয়। আসলে পরিষ্কার করে যদি বলতে হয়, আসলে পিত্তথলিটার মূল লোকেশন আমরা যেটাকে যকৃত বা লিভার বলি, এই লিভারের গায়ের সাথে থাকে। আচ্ছা। আর পিত্ত রসটা এখানে রিজার্ভ হিসেবে থাকে। শরীরের পাচক রসগুলো যখন খাওয়া দাওয়ার পরে নিঃসৃত হয়, তো প্রয়োজন মতো পিত্তরস শরীর থেকে নিঃসৃত হয়ে আমাদের পাচন ক্রিয়ায় বা হজম যে কথাটা বলি আমরা, এটাতে সাহায্য করে। আচ্ছা, এটাই হচ্ছে এটার মেইন ফাংশন, যেটা যকৃতের সাথে লেগে থাকে। যকৃতের সাথে লেগে থাকে এবং এটা একটা পিত্ত রসের রিজার্ভার বলতে পারেন, রিজার্ভার ট্যাঙ্ক। আচ্ছা, সেটা মানে হজমের জন্য আমাদের কাজ করছে। অবশ্যই তো জরুরি। সেই এই যে রসটা, সেখানে পাথরটা আসলে কি করে চলে আসে? আচ্ছা, পাথরটা চলে আসে না, এটা আসলে আমাদের অনেকেরই ধারণা পাথর হয়তো চলে আসছে। আচ্ছা। যেটা হয় যে কোনো কারণে যদি এই পিত্তথলিটা তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে বা কোনো ইনফেকশনের কারণে বা জন্মগত কোনো জেনেটিক প্রবলেমের কারণে বা শরীরের কোনো ম্যাল ফাংশনের কারণে যদি এটার কর্মক্ষমতা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে যে পিত্ত রসগুলো জমা হয়, তো এগুলো অনেক সময় জমে পাথরের সৃষ্টি করে। আচ্ছা, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি কাদামাটি যেভাবে একসময় শক্ত হতে হতে নুড়ি পাথরের রূপান্তরিত হয়, অনেকটা এরকম ব্যাপারটা। আচ্ছা। তো এই যে পাথর কাদামাটির কথা যেটা বলেন যে আস্তে আস্তে সেটা নুড়ি পাথরে রূপান্তরিত হয়েছে, তো পিত্ত রসটা আসলে কিভাবে স্টোনে রূপান্তরিত হয়ে যায় বা কি কি কারণ রয়েছে এর পেছনে? এটা মেইনলি, একদম যদি মেইনলি বলতে হয়, মোটা দাগে বলতে হলে, এটা যদি কোনো কারণে পিত্তথলিতে ইনফেকশন হয়, আচ্ছা, সেই ক্ষেত্রে সেটা একটা বড় কারণ। আর শরীরের যদি হরমোনাল কিছু ইমব্যালেন্স আছে বা কারো কারো শরীরবৃত্তিক প্রক্রিয়াতেই দেখা যায় হয়তো যকৃতের বিভিন্ন নালীগুলোর মধ্যে পাথর থাকে, সেই পাথর অনেক সময় নেমে এসে পিত্তথলিতে জমা হতে পারে, যেটা পরবর্তীতে পিত্তথলির পাথরে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা গেল পাথরটা কিভাবে হয় সেটা আমরা জানলাম। এবার একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে হচ্ছে পিত্ত রসটা মানে পিত্তথলিতে যখন পাথর হয় তখন তখন রোগীরা আপনার কাছে আসলে কি কি কমপ্লেইন নিয়ে আসেন বা তাদের লক্ষণগুলো কি কি থাকে? আসলে এটা আমাদের 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 যে দৈনন্দিন প্র্যাকটিস লাইফে আমরা রোগীগুলোকে পাই, আসলে কেউই এসে কিন্তু প্রথমে বলে না পিত্তথলিতে পাথর হয়েছে। তারা বলে সকালবেলা উঠলাম, কিছু খাইনি আমি, তারপর আমার কাছে পেটটা ভরা ভরা লাগছে, 2 লোকমা ভাত খেলাম কিন্তু পেটটা ভরা ভরা লাগছে। অথবা বলতে শোনে যে আমার পেটটা সব সময় ডান পাশটা ব্যথা করে। অথবা কেউ কেউ বলবে আপনাকে যে ডান কাঁধের পিছনে বা পিঠের দিকে ব্যথা করে। আচ্ছা, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই, তারপর আবারও ফিরছি এই আলোচনায়। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? হয়তো আমাদের কানেকশনটা কেটে গিয়েছে। আমরা পরবর্তীতে দর্শক আবারও চেষ্টা করুন, আমরা আশা করব আবারও সেই উত্তরগুলো দেবার। যে আলোচনাটা করছিলাম লক্ষণগুলো নিয়ে আমরা কথা বলছি। কাঁধে বা ডান কাঁধে বা পিঠের দিকে ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রে রোগী এরকম বলে যে আমি যখনই বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে আসি বা খাসির মাংস খাই, আমার পাতলা পায়খানা হয়। আচ্ছা, এই লক্ষণগুলোই মেইনলি রোগীরা আমাকে বলে। এগুলো স্বাভাবিকভাবে লোকজন, অনেকেই আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসে থাকি, যেমন মনে করি যে গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে। এবং ওই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দীর্ঘদিন কিন্তু গ্যাসের ওষুধগুলো খেয়ে থাকে, চলতে থাকে। আমাদের দর্শক যিনি ছিলেন হয়তো তিনি আবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম পূরবী সেন, ময়মনসিং থেকে বলছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার অনেক বছর আগে মানে পিত্তথলিতে পাথর হয়েছিল, ব্যথা হয়েছিল 2-3 বার, খুব ব্যথা হয়েছিল। তারপরে আর কোনো ব্যথাও নেই, এমনি কোনো সমস্যা নেই। মানে এইগুলা কি পাথর থাকলে কি কোনো সমস্যা হবে?
ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আসলে পিত্তথলিতে এখন কি অবস্থায় আছে আপনার এই পাথরগুলো, এগুলোর জন্য আপনাকে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে দেখতে হবে যে পাথরগুলোর কি অবস্থা। আর অনেক দিন ধরে পাথর থাকলে আসলে পাথরগুলো চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পাথরগুলো যে ছোট গুঁড়ো গুঁড়ো নুড়ি পাথরের মতো হয়, তো সেক্ষেত্রে পিত্তনালীর মধ্যে যদি আপনার পাথরগুলো চলে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস বা পিত্তনালীর সমস্যা, সেই সমস্যাটা বেশ জটিল, এটা ধারণ করতে পারে। তো এই দিকে লক্ষ্য রেখে আপনার অতি দ্রুত একটা আল্ট্রাসাউন্ড করে, এবং লিভারের কিছু পরীক্ষা আছে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, এই পরীক্ষাগুলো করে একটু ফলো আপে থাকা দরকার যে আপনার কোনো জটিল দিকে যাচ্ছে কিনা। ধন্যবাদ। যেহেতু ওনার পিত্তথলিতে পাথর আছে, তিনি জানেন এটা, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই হচ্ছে এখানে সবচেয়ে ভালো একটা কাজ হবে। আমাদের হচ্ছে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, তারপর আবারও ফিরবো আপনার কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি পিত্তথলির পাথর নিয়ে, এবং কথা বলবার জন্য ডাক্তার ফাহমিদ আছেন আমাদের সাথে। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কল করুন 982405 নাম্বারে। ডাক্তার ফাহমিদ, আমরা এতক্ষণ অনেকগুলো লক্ষণ নিয়ে কথা বললাম, এবার একটু জানতে চাই যে কিছু গর্ভবতী মায়েরা যখন আল্ট্রাসাউন্ড করতে যান, তাদের কোনো লক্ষণ থাকে না, পিত্তথলিতে পাথর আছে বা এরকম, কিন্তু পরবর্তীতে যেই রেজাল্টটা আসে বা যে রিপোর্টটা আসে, সেখানে দেখা যায় যে তার পিত্তথলিতে পাথর আছে। এই ধরনের যে সিনারিওটা যখন হয়ে থাকে, এটা আসলে কেন হয়ে থাকে, যেহেতু কোনো লক্ষণ নেই? ধন্যবাদ। আসলে এটাকে আমরা বলি অ্যাসিম্পটোমেটিক গলস্টোন। আচ্ছা, তার পিত্তথলিতে কিছু সমস্যা না থাকলে তো আসলে স্টোনটা হওয়ার কথা না, কারণ স্বাভাবিকভাবে যেটা নর্মাল ফাংশনিং গলব্লাডার বা পিত্তথলি, সেখানে কোনো সময় পাথর হওয়ার কথা না। তার মানে তার এখানে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু সমস্যা হলেই যে সবসময় অপারেশনের দিকে ঝুঁকে যেতে হবে এরকমটা না। আচ্ছা, অ্যাসিম্পটোমেটিক গলস্টোন যখন তার কোনো সমস্যা তৈরি না করবে, তখন আমরা অপেক্ষা করতে পারি এবং রেগুলারলি যেটা করতে পারি, আমরা ফলো আপ করে দেখতে পারি যে জিনিসটা বাড়ছে বা কমছে কিনা। আচ্ছা, সেই ফলো আপটা কতদিন পর পর করতে হবে? এটা 6 মাস পর পর করা যেতে পারে। কি টেস্ট আছে, মানে কি ইনভেস্টিগেশন একটা আল্ট্রাসাউন্ড করতে পারে সে রেগুলারলি, এবং সাথে লিভারের যে ফাংশনগুলো, এগুলাতে কোনো রকম পরিবর্তন আসছে কিনা, যে আগে হয়তো 30 ছিল এখন 80 বা 100 হয়ে যাচ্ছে কিনা, বা হঠাৎ করে তার জন্ডিস বা জন্ডিসের লক্ষণ দেখা যাচ্ছে কিনা কোনো কারণ ছাড়া। আল্ট্রাসাউন্ডের কথাটা যখন বলছিলেন যে পিত্তথলির পাথরের জন্য যখন আল্ট্রাসাউন্ড করতে যায়, অনেকের মধ্যেই কিন্তু এটা একটা কনফিউশন থাকে যে খালি পেটে আল্ট্রাসাউন্ড করতে যাব না ভরা পেটে আল্ট্রাসাউন্ড করতে যাব। আসলে যে কোনো আল্ট্রাসাউন্ডগুলোই সাধারণত খালি পেটে এবং প্রস্রাবের চাপ সহ করতে চেষ্টা করেন যারা আমাদের সনোলজিস্ট আছেন। সো সেক্ষেত্রে অবশ্যই খালি পেটে যাওয়াই ভালো, কারণ পেটের মধ্যে যদি গ্যাস থাকে, সেক্ষেত্রে আসলে রিপোর্টগুলো অনেক সময় আমাদের মনোপুত বা ভালো মতো আসে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে পিত্তথলি পাথর হওয়ার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, বা কারা আসলে এটার ঝুঁকিতে বেশি আছেন। তার মধ্যে একটা হচ্ছে যাদের ওজন বেশি। কি কারণে আসলে যাদের ওজন বেশি থাকে তাদের পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আসলে মহিলা যারা 40 বছরের আশেপাশে বয়স, একটু ফ্যাটি, এবং যারা জন্ম বিবর্তন পিল ব্যবহার করেন, এরকম লোকদের পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা অন্য অনেকের থেকে বেশি। আচ্ছা, ঠিক আছে। তো এইটা আসলে আমাদের যে রিসার্চগুলোতে আছে, সেক্ষেত্রে এদেরকে আমরা বলি যে হাই রিস্ক পপুলেশন। তো এদের থেকে অন্যদের যে একবারে নেই তা না, খুব বেশি ডিফারেন্স করে না, কিন্তু এদের চান্সটা বেশি থাকে। আচ্ছা, এদের চান্সেসটা, আচ্ছা, যেটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বললেন, যারা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছেন রেগুলারলি, তাদের ক্ষেত্রে কিন্তু পিত্তথলি পাথর হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে, অন্যদের থেকে বেশি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, যদি পাথরগুলো হচ্ছে বড় না হয়ে থাকে, বা কোন কোন ক্ষেত্রে আপনারা সার্জারির দিকে যান, বা ওষুধ দিয়ে আসলে ঠিক করা সম্ভব? আসলে ওষুধ দিয়ে ঠিক করার সম্ভাবনা খুবই কম, কারণ ওষুধ দিয়ে ঠিক করার ব্যাপারে আমি যেহেতু নিজে একজন জেনারেল সার্জন, সো ওই ব্যাপারটার দিকে আমরা আগাচ্ছি না, কিন্তু যেহেতু লক্ষণ প্রকাশ করা মাত্রই অপারেশন করে ফেলতে হবে। আচ্ছা, আর লক্ষণ না থাকাকালীন সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন কেউ যদি হয়তো সে অনেক দিনের জন্য কোথাও যাচ্ছে যেখানে জরুরি ভিত্তিতে অপারেশন করা সম্ভব না, যেমন আমরা বলি যে নাবিকরা, ঠিক আছে, বা আমাদের দেশে কমন না কিন্তু বাইরের উন্নত বিশ্বে তো কমন, মহাকাশচারীরা যারা অনেক দিন ধরে স্বাস্থ্যসেবার বাইরে থাকেন, এদের ক্ষেত্রে যদি লক্ষণ নাও থাকে, সেক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলতে বলি। আর সাধারণ মানুষের ক্ষেত্রে অপেক্ষা করতে পারি, কিন্তু তাও এটা
অনন্তকালের জন্য না ব্যাপারটা। আচ্ছা, ঠিক আপনি আছে? শুরুতে একটা কথা কিন্তু বললেন যে পিত্তথলির যে রসগুলো রয়েছে জি। সেগুলো কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার জন্য হচ্ছে জি, খুবই জি, জি, গুরুত্বপূর্ণ। জি, জি। তো যখন অপারেশনটা করে ফেলা হবে জি। সেই ক্ষেত্রে এই তো যে রসগুলো, পাচক রসগুলো জি। সেটা তো থাকবে না, তো সেই ক্ষেত্রে কি হজমের না, সমস্যা হবে আমি না? কিন্তু এখানে বারবার বলেছি পিত্তথলির যে ব্যাপারটা, এটা ওই রসগুলো রিজার্ভার হিসেবে কাজ করে, স্টোরেজ। আচ্ছা, রসগুলো তার জায়গায় থাকবে, হয়তো প্রথম 4 থেকে 5 মাস বা 6 মাস, অনেকের ক্ষেত্রে সর্বোচ্চ ধরে নিলাম। তাদের কিছু ক্ষেত্রে চর্বি জাতীয় খাবার খেলে হয়তো পাতলা পায়খানার সমস্যা হতে পারে, নাও পারে, যেটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। খাবারের কথাটা যখন চলে আসলো তাহলে একটু জানি যে আসলে পিত্তথলির পাথর যাদের হয়ে যায় তাদের কি নির্দিষ্ট করে কোনো খাদ্যাভ্যাস আছে কিনা? না, আমরা তো সবসময় সব রোগের জন্যই আসলে বা স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা সবসময় চর্বিযুক্ত খাবারটাকে একটু পরিহার করার জন্য বলে থাকি। সো ওইরকম আলাদা করে নির্দিষ্ট করে এই নির্দিষ্ট লোকদের জন্য কোনো বিধিনিষেধ নেই যে এই খাবারটা খেলে বাড়বে বা কমবে, এরকম কিছু না। আচ্ছা, আমরা তো এখন হচ্ছে যারা ওবেস পেশেন্ট আছে বা যারা একটু স্থূলতার মধ্যে ভুগছেন তাদের পিত্তথলি পাথর বেশি হতে পারে, এটা তো আমরা বললাম। তাছাড়া আর কাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়? এটা যদি আপনার জেনেটিক্সের যে ব্যাপারটা, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে। স্পেসিফিক্যালি কিছু নির্দিষ্ট জাতি গোষ্ঠীর পেশেন্টদের মধ্যে, যেমন যদি আমরা বলি যে আফ্রিকান বা কালো যারা, এদের মধ্যেই প্রবণতা বেশি, কিন্তু সেটাও খুব বেশি যে ভ্যারি করে এরকম না। আচ্ছা, তো অস্ত্রোপচার, আপনি যেহেতু একজন জেনারেল সার্জন, আপনারা যখন হচ্ছে সার্জারিটা করেন, সার্জারি পরবর্তীতে কি আবারও হচ্ছে এই পিত্তথলির পাথর হতে পারে? এটাও একটা ভালো প্রশ্ন। আসলে অনেকের ধারণা হচ্ছে পাথর যেহেতু হয়েছে, পিত্তথলিটা রেখে পাথরটা বের করে ফেলা যায় কিনা, যেভাবে আমরা হয়তো কিডনির পাথর বা অন্যান্য অনেক পাথরই সরাই ফেলি। কিন্তু এখানে আসলে বলা উচিত যে এখানে আমরা পাথরটা সরানোর কোনো অপশন নেই, পিত্তথলিটাকে আমরা কেটে ফেলে দিই। আচ্ছা, ঠিক আছে? কারণ পিত্তথলিতে তখনই পাথর হবে যখন এটা সুস্থ নেই। সুস্থ পিত্তথলিতে পাথর হবে না। ঠিক আছে? সো এটাতে হজমের বা শারীরবৃত্তিক যে অন্যান্য পাচন প্রক্রিয়া, এটাতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যেহেতু পিত্তথলি থাকবে না সেক্ষেত্রে আসলে পিত্তের যে পাথর হওয়ার সম্ভাবনা সেটা তো সেটার কোনো একেবারেই সম্ভাবনা নেই। থাকছে না। তো জি। আধুনিক কি কি চিকিৎসা আরো রয়েছে পিত্তথলি পাথরের জন্য, বা আর কি কি সার্জারি আছে আধুনিক? আসলে এখন গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলি, আমরা বাংলাদেশে মানে অলমোস্ট সব জায়গায়, সকল জেলায় এবং সদর হাসপাতালগুলোতেও আসলে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির অপারেশন হয়ে থাকে। আচ্ছা, এর বাইরে হয়তো অনেক আগে যেটা ছিল পেট কেটে করা, সেক্ষেত্রে হয়তো 10-15 দিন একটা বিশাল দাগ থাকে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে পেটের ডান পাশে বুকের পাঁজরের নিচে একটা বিশাল দাগ। তো এই অবস্থাগুলো এখন আর নেই। এখন আমরা মোটামুটি এই অপারেশন অলমোস্ট শতভাগই ল্যাপারোস্কোপির মাধ্যমেও হয়ে থাকে। আমি আপনার কাছে ল্যাপারোস্কোপি নিয়ে আর প্রশ্ন করব, আমাদের সময় হয়ে গিয়েছে আরেকটি বিরতি, তারপর আবার ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি শেষ বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি পিত্তথলির পাথর নিয়ে এবং কথা বলবার জন্য ডাক্তার ফাহমিদ আছেন আমাদের সাথে। আমরা একটু আগেই হচ্ছে ল্যাপারোস্কোপি নিয়ে কথা বলছিলাম যে পিত্তথলির পাথরটা আগে হচ্ছে যে যেরকম পেট কেটে বের করা হতো সেটা এখন আসলে ওরকম করে করা হয় না। ল্যাপারোস্কোপি বা যে আধুনিক চিকিৎসাটা যেটা হয়েছে সেটা, তো একটু ল্যাপারোস্কোপি নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত আচ্ছা, জানতে এখানে চাই। আমার একটু মানে আমার বেশ যেহেতু সুযোগ পাওয়া গেছে যমুনা টিভির মাধ্যমে, তো এখানে বলতে চাই যে আসলে আমাদের কাছে রোগীরা অনেক ক্ষেত্রেই একটা ভুল ধারণা নিয়ে আসে যে ল্যাপারোস্কোপি করে অপারেশন করলে মনে হয় পাথরটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। এটা অনেকভাবেই আশেপাশের তারা বিভিন্ন তাদের পুরো আত্মীয় স্বজন বা অন্য অনেকের দিয়েই তারা মিসগাইডেড হয়। তাদের ধারণা হচ্ছে কেটে করতে হবে। আসলে কেটে করলে রোগীর যে কষ্ট, কারণ একটা ল্যাপারোস্কোপির অপারেশনের 6 ঘন্টা পরে আমরা রোগীকে সম্পূর্ণ খাওয়া দিই এবং ছুটি দিয়ে দিতে পারি। ডে কেস সার্জারির মতো ওই দিন 24 ঘন্টা রোগী বাসায় চলে যেতে পারে এবং ব্যথার পরিমাণও খুবই মিনিমাম। কারণ এখানে আমরা 4টা থেকে 5টা ফুটা করার মাধ্যমে পিত্তথলিটা কেটে আনি। আর ওই ক্ষেত্রে যেটা হতো আগের দিনে, মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি বড় একটা পুরোটাই কাটা দাগ। তো এই ব্যথাটা তো আসলে টলারেবল না। তো এই টলারেবল না, এবং যখনই আপনি কাটছেন যত বড় কাটা তত বড় ইনফেকশনের ঝুঁকি। আচ্ছা, এই ক্ষেত্রে তো আপনার রোগীর সাফারিংস অনেক বেড়ে যাচ্ছে এবং ঝুঁকির সাথে সাথে চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়। যেহেতু ল্যাপারোস্কোপিকটা একটা আধুনিক চিকিৎসা এবং আধুনিক মানেই তো হচ্ছে হ্যাঁ, ফলাফলটা তেমনই হবে। তো আশা করি দর্শকরা আপনার মাধ্যমে এই ব্যাপারটা নিয়ে একেবারেই পরিষ্কার যে আসলে ল্যাপারোস্কোপি করলে সম্পূর্ণভাবেই পাথরটা বের করে দেওয়া সম্ভব। এবার একটু যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে আছি, কয়েকটা প্রশ্ন বাকি আছে, সেটা একটু করে ফেলতে চাই যে অপারেশনটা আসলে না করলে কি হবে? অপারেশন যদি না করা হয়, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো
এমন অ্যাকিউট অবস্থায় পৌঁছে যায়, যেমন যাদের ক্ষেত্রে যাদের পিত্তথলিতে যে কোনো পাথর পিত্তথলি থেকে বের হয়ে পিত্তনালীতে যদি চলে আসে, দ্যাট ক্যান বি আ ডিজাস্ট্রাস কন্ডিশন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে রোগীর হঠাৎ করে জন্ডিস ডেভেলপ করতে পারে এবং জন্ডিসের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তার সমস্ত লিভারের যে এনজাইমগুলো আছে এগুলো সাডেনলি অনেক বেড়ে যেতে পারে। তখন অপারেশনটা অনেক বড় হয়ে যায়। পিত্তথলির অপারেশন যতটা সহজ থাকে তখন আর চিকিৎসাটা এত সহজ থাকে না। ইনফ্যাক্ট এই পাথরটা ঘুরে যে আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস বলি, প্যানক্রিয়াসও যেতে পারে এবং সেই ক্ষেত্রে আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, সো এই ক্ষতিগুলো এড়ানোর জন্য যখনই ধরা পড়বে তখনই নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য রোগী বলবো। যেমনটা আপনি প্রথমে বললেন যে কিছু অ্যাসিম্পটোম্যাটিকও থাকে, মানে হয়তো লক্ষণ নাই, কিন্তু তারপরও যদি ইনফেকশনটা অনেক বেশি বেড়ে যায় তখন আসলে কিভাবে বুঝবেন যে অপারেশন লাগবে কিনা, যেহেতু লক্ষণ প্রকাশ করছে তখন না? যদি অ্যাসিম্পটোমেটিক লোকজন যদি ডায়াবেটিক পেশেন্ট না হয়, লক্ষণ তার প্রকাশ করতে হবে। তার যেমন হবে তার পেটের ডান পাশে ব্যথা হবে অনেক, জ্বরের লক্ষণ সম্ভাবনা থাকতে পারে এবং সবসময় যেটা মনে হবে তার পেটটা ভারী ভারী লাগবে। আচ্ছা, ঠিক আছে, এবং বদহজমের সমস্যা নিয়ে রোগী আসবে। এই লক্ষণগুলো প্রকাশ পাবে এবং যখন অনেক বেশি ব্যথা হবে, যে ব্যথা সাধারণত হাসপাতালে ভর্তি না হলে কমছে না। আচ্ছা, ডান পাশে ব্যথার একটা কথা বলে, ডান সেটার পাশে। সাথে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসেরও একটা মিল আছে, তো জি। এটা কনফিউশন থেকে যায় না যে এটা পিত্তথলির পাথর না এখন অ্যাপেন্ডিসাইটিস? পিত্তথলির পাথরের ব্যথাটা হবে সাধারণত ডান পাশে, যে আমাদের বুকের পাঁজর আছে হাড়গুলোর ঠিক নিচে নিচে। আচ্ছা। আর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হবে আমাদের নাভির আশেপাশে এবং নাভির থেকে ওই বরাবর ডান দিকে। দুটো ডান দিকে হলেও একটা উপরের পেটে একটা নিচের পেটে। আচ্ছা, তো পিত্তথলির পাথরটা কি রেডিয়েট করে, মানে আমরা যেটাকে রেফার্ড পেইন বলে থাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যথাটা অনেক কোথায় কোথায় অনেক হয়? ক্ষেত্রেই এই রোগীগুলো ডান কাঁধের যে উপরের অংশ আমাদের হাতের যে সন্ধিস্থল এখানে এবং পিঠের দিকে ডান পাশে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা, এটা কিন্তু খুব স্পেসিফিক একটা লক্ষণ, যেহেতু সব ক্ষেত্রে এটা হয় না যে পিত্তথলির পাথর, পিত্তথলিটা তো যকৃতে রয়েছে, সেখান থেকে কিন্তু পেইনটা আবার হচ্ছে আমার ঘাড়ের দিকে বা জি, ডান জি, জি, কাঁধের দিকে। জি। কারণ অনেকেই এক্ষেত্রে মনে করে যে হার্টের ব্যথা পিঠে গেছে বা কাঁধে গেছে, সেটা বাম পাশ। আচ্ছা, আর এটা অবশ্যই মনে রাখতে হবে ডান পাশে। ডান পাশে হচ্ছে। দুইটা তো পাশ। ডায়াবেটিক পেশেন্টের কথা বলছিলেন যেহেতু, তো যাদের ডায়াবেটিক রয়েছে বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যদি অপারেশনটা করা হয় সেটা কি নিরাপদ কি? অবশ্যই নিরাপদ, শতভাগ নিরাপদ। সেক্ষেত্রে প্রপারলি আমাদের কিছু জিনিস মনিটর করে রাখতে হয়, যেমন যারা হার্টের ওষুধ খায় বা যাদের হার্টের কর্মক্ষমতা কম, সেক্ষেত্রে একজন দক্ষ অবচেতনবিদ এবং যেই হাসপাতালগুলোতে আইসিইউ এবং সিসিইউ সাপোর্ট রয়েছে এইসব হাসপাতালে আমরা করে থাকি। কারণ ঝুঁকির কথা, সব অপারেশনে ঝুঁকি রয়েছে, কিন্তু ঝুঁকি চিন্তা করে আসলে অপারেশন পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, কারণ ক্ষতির পরিমাণটা তখন আরো বেড়ে যায় যখন এটা ইমার্জেন্সি হয়ে যায়। ঝুঁকি থেকে আসলে ক্ষতির পরিমাণটা একটু বেশি। আচ্ছা, অপারেশন না করলে ক্যান্সারের ঝুঁকি হয়, এমন কথাটা সত্য নাকি এটা কুসংস্কার? এটা কিছু ক্ষেত্রে হতে পারে, কারণ এটা আসলে যে কোনো ধরনের ইনফেকশন যখন আপনি অনেক দিন ধরে পারসিস্ট করে, তো 5 থেকে 10% ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্যান্সারের দিকে যেতে পারে, কিন্তু এটার কোনো ওই রকম স্পেসিফিক না যে সবার ক্ষেত্রেই যাচ্ছে। এটা একেবারেই হচ্ছে সংখ্যাটা খুবই কম আসলে। সংখ্যাটা কম, কিন্তু আচ্ছা। ক্যান্সারের ক্ষেত্রে না গেলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার মানে পিত্তথলির যে ক্যান্সারগুলো এগুলো পিত্তথলির পাথর নিয়েও প্রকাশ পেতে পারে। আচ্ছা, পিত্তথলি, তাই সেই ক্ষেত্রে যদি কোনো রকমের হচ্ছে ঝুঁকি বা এই যে উপসর্গগুলো যে কথাগুলো আপনি বললেন দেখা যায়, সেই ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপরে যদি ওষুধ দিয়ে কোনোভাবে যদি সম্ভব হয় সেটাও যদি করা যায়, তাছাড়া যদি না হয় সেক্ষেত্রে আপনারা অপারেশনের সিদ্ধান্তটা নেন। এবং এখন যেটা যে সারমর্মটা রয়েছে যে ল্যাপ্রোস্কোপি সার্জারিটা হচ্ছে সবচেয়ে আধুনিক সার্জারি, এবং সবচেয়ে নিরাপদ সার্জারি, রোগীর জন্য নিরাপদ এবং রোগীর জন্য কম কষ্টসাধ্য। আচ্ছা, দুটো শব্দ যদি আপনি আমাদের দর্শকদের বলতে চান যে পিত্তথলির পাথর এড়ানোর জন্য আসলে কি করতে পারে বা এর প্রতিকার কি? পিত্তথলির পাথর এড়ানোর জন্য চর্বিযুক্ত খাবার পরিহার করবেন এবং যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত খাবার সাথে সাথে নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে আমরা হয়তো প্রতিরোধ না প্রতিকারের দিকে হয়তো কিছুটা হলেও এগিয়ে যেতে পারি। এটাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ফাহমিদা আপনাকে। আপনি আজ খুব বিস্তারিত আলোচনা করলেন আমাদের সাথে পিত্তথলির পাথর নিয়ে। আশা করছি আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন তারা অনেকটাই পরিষ্কার হয়েছেন পিত্তথলির পাথর সম্পর্কে যেসব তথ্য দেবার ছিল এবং যেসব তথ্য আপনি দিয়েছেন তা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।